বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 23 নম্বর ব্যাচের 9 নম্বর ক্লাসে। আজকের ক্লাসের মধ্যে দিয়ে যে বিষয়টা আমরা আলোচনা করতে যাচ্ছি তা হলো গড় মধ্যক প্রচুরক। আমরা এই অধ্যায়কে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই অধ্যায়ে ইতিমধ্যে আমরা 3টা ক্লাস শেষ করেছি। সেটা হলো অবিন্যস্ত পদ্ধতি থেকে কিভাবে গড় মধ্যক নির্ণয় করতে হয়, আর বিন্যস্তর অশ্রেণীকৃত অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণী থেকে কিভাবে গড়মত প্রচুরক নির্ণয় করতে সেটাও আমরা শিখেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা বিন্যস্ত পাতের শ্রেণীকৃত উপাত্ত থেকে কিভাবে গড় মধ্য প্রচুরক নির্ণয় করতে হয়। গত যে 3টা ক্লাস ছিল এটা হলো খ পাঠের জন্য, আর আজকের ক্লাসটা হলো গ পাঠের জন্য। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা থাকবেই, এই নিয়মটা থাকবেই। তো এই পার্টটাকে আমরা দুটো অংশে ভাগ করব। একটা অংশে ভাগ করলে আপনাদের তো টোটালি ক্লিয়ার হবেন না, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে আর বোঝানোর ঘাটতি থাকবে। এই জন্য আমরা এই অংশটাকে দুটো অংশে ভাগ করবো, এই অংশটাকে আমরা দুটো অংশে ভাগ করব। তো আজকে আমরা শিখবো হলো বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, যেমন জাস্ট একটা উদাহরণ দিই, যেমন শ্রেণীঘাত। শ্রেণীঘাতের ব্যবধান থাকতে পারে গণসংখ্যা, গণসংখ্যা বা ছাত্র সংখ্যা যেটা থাকতে পারে, এগুলো তো আপনারা বোঝেন। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি। 5, 9, 7, সেটা এমনও থাকতে পারে। অথবা 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, আহ 5, 9, 7, এমনও থাকতে পারে, এমনও থাকতে পারে। এই শ্রেণীগত অর্থাৎ বিন্যস্তের শ্রেণীকৃত উপাত্ত, এটা হলো শ্রেণীকৃত, হ্যাঁ? শ্রেণীকৃত, শ্রেণীকৃত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো বহির্ভুক্ত, একটা হলো অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা কি বলতে পারবেন উজ্জ্বল, এইটা কি নিয়ম আর এইটা কি নিয়ম? উজ্জ্বল কি বলতে পারবেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা বলেন তো এটা কি নিয়ম? এই যে এটা এর সামনে বহির্ভুক্ত এটা বহির্ভুক্ত আর এটা আর এটা অন্তর্ভুক্ত এই পাশেরটা। অন্তর্ভুক্ত। আইডেন্টি কিভাবে করলেন? তাহলে এই যে শ্রেণীসীমা দেওয়া আছে 10 থেকে 20, বিশ থেকে হ্যাঁ, তিরিশ হ্যাঁ, এই মিল যে আছে, এই এটা মিল আছে, উচ্চ মিল সীমার আছে নিচে আর এখানে সীমার নিচে কোনাকুনি মিল নাই। মিল নাই। আচ্ছা, গড়ের ক্ষেত্রে বহির্ভুক্ত থাক আর অন্তর্ভুক্ত থাক এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু মধ্যমার ক্ষেত্রে অন্তর্ভুক্ত বহির্ভুক্ত থাকলে এক্সট্রা একটা কলাম কাটতে হয়, সেটা আমরা করানোর সময় আলোচনা করবো, ঠিক আছে? সুতরাং বহির্ভুক্তর ক্ষেত্রে, ওই গড় নির্ণয়ের ক্ষেত্রে বহির্ভুক্ত থাক আর অন্তর্ভুক্ত থাক এটা কোনো আমার যায় আসে না। মানে এক কথায়, যে অঙ্কে এল এর ব্যবহার আছে, যে সূত্রে এল এর ব্যবহার আছে, সেই সূত্রে অন্তর্ভুক্ত বহির্ভুক্তটা খেয়াল রাখতে হবে। সুতরাং যেহেতু আমরা গড়ের সূত্র করব, গড়ের সূত্রে কোনো এল এর ব্যবহার নাই, সুতরাং এখানে বহির্ভুক্ত থাক আর অন্তর্ভুক্ত থাক এটা কোনো বিষয় না। তবে গড়ের দুটো নিয়ম আছে, একটা হলো শর্টকাট মেথড, এটা হলো ডাইরেক্ট মেথড, অর্থাৎ এটা সংক্ষিপ্ত পদ্ধতি, আর একটা হলো সরাসরি পদ্ধতি। আমরা দুইটা শিখবো আজকে। মানে আমি গড় মধ্যক প্রচুর তিনটা যদি একসাথে করাই তাহলে এই দুটো নিয়ম শেখানো সম্ভব হবে না। শুধুমাত্র আজকে গড়টা করব, গড়ের সূত্র সম্পর্কে দুটো নিয়মটা আমি আলাদা করে সুন্দর করে বোঝাই দেবো আপনাদের, ঠিক আছে? এটা হলো গড় নির্ণয়। গড় নির্ণয় ব্র্যাকেটে, আর এটা হলো শর্টকাট মেথড বা ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট আগে দিই। মেথড অর্থাৎ সরাসরি পদ্ধতি, এটা বলে সরাসরি পদ্ধতি। আচ্ছা, এই সূত্র হলো গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। এমন ধরনের ক্ষেত্রে কলাম কাট থাকে কয়টা সেটা আমরা দেখে নেব।
শ্রেণী ব্যক্তি, ব্যক্তি অর্থাৎ ব্র্যাকেটে থ্রি আই ক্লাস ইন্টারভ্যাল। আচ্ছা, তারপর হলো মধ্যমান, ব্র্যাকেটে এক্স হলো গণসংখ্যা, এফ ফ্রিকোয়েন্সি, তারপর হলো এফ এক্স, এফ এক্স। এটা হলো সরাসরি পদ্ধতি, মানে ডাইরেক্ট মেথড। এবারে আমরা যাবো শর্টকাট, শর্টকাট মেথড। গড় নির্ণয়, শর্টকাট, শর্টকাট মেথড, মেথড অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি। গড় এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ ডি বাই এন গুণ সি ক্লাস ইন্টারভেল। আচ্ছা, এখানে একটু বিষয় থাকবে। উম, এখানে কোন নিয়মটার ক্ষেত্রে আমরা শর্টকাট ইউজ করব আর কোন নিয়মটার ক্ষেত্রে শর্টকাট ইউজ করব না, এ বিষয় নিয়ে আমার একটু কথা আছে। সে কথাটা হলো, দেখেন, আহ এখানে বহির্ভুক্ত অন্তর্ভুক্তটা ফ্যাক্ট না। এখানে প্রশ্নে কোনো জায়গায় বলা থাকবে না যে আপনি কোন নিয়মটা অ্যাপ্লাই করবেন, সরাসরি পদ্ধতি করবেন না সংক্ষিপ্ত পদ্ধতি করবেন। তো এখানে আপনি যেটাই ইচ্ছা সেটাই করতে পারেন। তবে এখানে দেখেন, শ্রেণী ব্যাপ্তিটা দেখেন নির্দিষ্ট ব্যবধান আছে, দেখেন 10 20, এখানে 10 করে ব্যবধান আছে, আছে না? এখানেও কিন্তু নির্দিষ্ট ব্যবধান আছে। সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন অথবা এই সূত্রটা ব্যবহার করতে পারেন। তবে যদি শ্রেণী ব্যবধানটা এমন হয় 10 থেকে 20, আর এখানে আছে 20 থেকে 35, তাহলে এখানে ব্যবধান হলো 10 করে আর এখানে ব্যবধান হলো 15। সেই ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লাই করবে না, কারণ ক্লাস ইন্টারভেল নির্দিষ্ট না হলে ক্লাস ইন্টারভেল দিতে নেয়, মানে সি দিতে নেয়। মানে সি যেখানে আছে, মানে এই যে এটা তো সংক্ষিপ্ত পদ্ধতি, তাই না? তাহলে এমন অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করবেন না, ওই সূত্রটা অ্যাপ্লাই করবেন যদি মানে ক্লাস ইন্টারভেলটা বিভিন্ন ভাবে হয়ে থাকে। আমি কি বোঝাতেই পেরেছি আপনাদেরকে? জি স্যার। মানে প্রশ্নই তো স্যার বলা বুঝি থাকবে। নাই, আর একবার বলতে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এখানে দেখেন একটা নমুনা দিয়েছি আমি, বিন্যস্ত পদের ক্ষেত্রে শ্রেণীকৃত, শ্রেণীকৃত উপাত্ত বলতে এইভাবে থাকে, সেটা বহির্ভুক্ত থাকে আর অন্তর্ভুক্ত থাকে। আপনি দুটো সূত্র অ্যাপ্লাই করতে পারবেন, এটা হলো সরাসরি পদ্ধতি আর এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি, যেটা হয় করলে হবে। তবে এখানে প্রশ্নে কোনো জায়গায় বলা থাকে না আর এরকম ধরনের প্রশ্ন থাকে না। তারপর যদিও থাকে, যেমন দেখেন 10 থেকে 20, এখানে ব্যবধান 10 কিন্তু, আর এখানে আছে 20 থেকে 35, এখানে ব্যবধান 15, তাহলে এই ব্যবধানটা কি অনির্দিষ্ট কিন্তু, ব্যবধানটা কি, এই শ্রেণীর ব্যবধানটা কি অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট পরিমাণে বাড়ছে না। আমার কথা বুঝতে পেরেছেন মিজান? আমরা তো কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। অনির্দিষ্ট এই শ্রেণী বিভাগগুলো। হ্যাঁ, শ্রেণী ব্যবধানটা অ্যাকুরেট না, ওটা যেমন নির্দিষ্ট 5 করে ব্যবধান 5 করে বাড়ছে বা 10 করে বাড়ছে, এখানে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে নির্দিষ্ট না। সুতরাং এই সূত্রটা ভুলেও এই অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটি অ্যাপ্লাই করবেন না, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন তখন, ঠিক আছে? আমরা সাধারণত এই সূত্রটাই অ্যাপ্লাই করে করি সব জায়গায়। তবে ওই গণসংখ্যা বড় বড় হলে সেই ক্ষেত্রে আমরা শর্টকাট মেথডটা ইউজ করি। সুতরাং আমি দুইটা শেখাই দেবো সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, কোনো একটা বোর্ড করছি না, যাই আমরা কোন একটা বোর্ড করতে, শুধু আমরা আজকে গড় করব, ঠিক আছে? শুধু আমরা গড় করব। আচ্ছা, দেখি কোনো এক প্রশ্ন পাই কিনা সুন্দর দেখি। আচ্ছা, এখানে একটা অঙ্ক আমরা পেয়েছি। এখানে গড় মধ্যক পত্রক সবকিছুই আছে, শুধুমাত্র আমরা গড়টা শিখবো। তবে গড়টা শিখবো দুটো নিয়ম, সরাসরিও শিখবো, সংক্ষিপ্তও শিখবো। নিম্নের উপাত্ত থেকে গড় নির্ণয় করো।
শ্রেণীব্যাপ্ত, আর একটা আছে গণসংখ্যা। 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, সরি, 80 থেকে 90, 90 থেকে 100। আচ্ছা, গণসংখ্যা আছে 9, 18, 35, 23, 14, 7। আচ্ছা, এখানে প্রশ্ন কিন্তু কোনো জায়গায় বলা নাই যে কোন নিয়মে করতে হবে। সুতরাং আমরা আগে এটা সরাসরি পদ্ধতি দিয়ে শিখব, অর্থাৎ ডাইরেক্ট মেথড দিয়ে। ঠিক আছে, অর্থাৎ ডাইরেক্ট মেথড দিয়ে আমরা দুটো নিয়মই শেখাবো আপনাদেরকে এখন। এই অঙ্কটাই আমরা দুটো নিয়মই শেখাবো। আচ্ছা, তাহলে এটা যদি আমরা সরাসরি পদ্ধতিতে করি, তাহলে কলাম কাটবো কয়টা? রিতা বলো তো, কলাম কয়টা কাটবো? সরাসরি পদ্ধতি করলে কলাম কয়টা কাটবো? আচ্ছা, একটি, চারটা। চারটা, হ্যাঁ। তাহলে এখানে রোটা গুনে নেবেন কিভাবে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে অঙ্ক। তা 6 আর দুটো বাড়তি রো, 8টা রো কাটবো আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। প্রথম হলো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। তারপর হলো মধ্যমান, মধ্যমান ব্র্যাকেটে এক্স, হ্যাঁ। তারপর হলো গণসংখ্যা, গণসংখ্যা ব্র্যাকেটে এফ। তারপর হলো এফ এক্স। সিনিয়র যেটা দেওয়া আছে আমরা দিয়ে দেবো। 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। গণসংখ্যা যেটা দেওয়া আছে আমরা দিয়ে দিব 9, 18, 35, 23, 14, 7। টোটাল এন এটা যোগ করতে হবে, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি টোটাল যোগ করতে হবে। তো আমরা যদি যোগ করি, 9 যোগ 18 যোগ 35 যোগ 14 যোগ 7, কত হয়েছে যোগ করে? 83। যোগ করে 83, এটা দেখেন তো, চেক করেন তো 83 হয়েছে কিনা। আর 106 হয়। এটা 106। আচ্ছা, 9 যোগ 18 যোগ 35, ও 23 বাদ গেছে তো আমার, যোগ 23, 106। ধন্যবাদ আপনাকে যে আপনারা অ্যাক্টিভ আছেন। আচ্ছা দেখেন, মনে হচ্ছে আমার মনোযোগটা শুধু আপনাদের দিকে, এই জন্য যোগটা একটু খেয়াল রাখবেন, ক্যালকুলেশন গুলো ঠিক হচ্ছে কিনা। নিয়ম কানুন বোঝানোর দায়িত্ব আমার। 106, 106। আচ্ছা, আমাদের 23টা মিস গেছিল না? আচ্ছা, মধ্যমান বের করতে হবে। নেপাল চন্দ্র, মধ্যমান বের করার নিয়মটা কি জানেন আপনি? মধ্যমান কিভাবে বের করতে হবে? নেপাল চন্দ্র, নেপাল চন্দ্র, আপনি কি আছেন, অ্যাক্টিভ আছেন? জি স্যার, জানি। আচ্ছা, বলেন তো এই মধ্যমানের কলমটা আমরা কিভাবে বের করব? জি স্যার, 40 আর 50 এই দুটা সংখ্যা যোগ করে যে ফলটা পাবো সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দেবো। দুই যে দিয়ে ভাগ ফলটা করবো, পাবো খুব ওটাই। ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে যে যেটা সঠিক দিয়েছেন। নিয়মটা হলো নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 40 যোগ 50 আর 90, 90-কে 2 দিয়ে ভাগ করলে 45। আচ্ছা নেপাল চন্দ্র, এখানে এটা কি নির্দিষ্ট ব্যবধান আছে সব জায়গায়? দেখেন তো, সুন্দর করে প্রশ্নটা দেখেন তো, সব জায়গায় কি নির্দিষ্ট ব্যবধান আছে? না স্যার। আচ্ছা, কোথায় নির্দিষ্ট ব্যবধান নাই? আচ্ছা, স্যার, নির্দিষ্ট ব্যবধান আছে। হ্যাঁ 10 করে নির্দিষ্ট সম্ভবত। ব্যবধান আছে সব জায়গায়। তাহলে ব্যবধান কত করে এখানে? 10 করে না? হ্যাঁ ব্যবধান স্যার। কত এখানে? 10 করে। তাহলে 10। প্রত্যেকটা আপনি যোগ করে ভাগ করে বের করতে পারেন, অথবা একটা বের করার পর 10 যোগ করতে চলে যাবেন, যেহেতু ব্যবধান 10, তাহলে 45 আর 10,
55, 55 আর 10 55, 65, 65 আর 10 75, 75 আর 10 85, আর 85 আর 10 95। আর যদি এটা কঠিন মনে হয় তাহলে আপনি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, প্রত্যেকটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। আচ্ছা, সবাইকে এটা কি ক্লিয়ার হয়েছেন? ইভা কি ক্লিয়ার হয়েছেন? ইভা, ইভা, তুলি, তোয়া, জি স্যার। মিজান ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা, নেপাল চন্দ্র, জি তোমার স্যার। গেস্ট, গেস্ট কি জয়েন হয়েছে? না স্যার, ওর নাকি এমবি নাই আজকে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা তাহলে তো বলেন তো এফএক্স কিভাবে বের করবো আমরা? এফএক্স স্যার গণসংখ্যার মধ্যমান গুণ করতে হবে। অর্থাৎ এইটা গুণ করে এখানে বসাবো। 45 গুণিত, গুণটা অবশ্যই চেক করবেন সবাই। 45 গুণিত 9 405, 55 গুণিত 18 990, 65 গুণিত 35 2275। তারপর হচ্ছে 75 গুণিত 23 1725, 85 গুণিত 14 1190, 95 গুণিত 7 665। সামেশন এফ এক্স, এটা যোগ করবো আমরা, এটা যোগ করবো। তাহলে 405 যোগ 990 যোগ 2275 যোগ 1725 যোগ 1190 যোগ 665, যোগ করে 7250, 7250। এবার লিখবো আমরা জানি গড় এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। কতদিনের সূত্র আর আজকে সূত্র সেম। এখানে সামেশন এফ এক্স টা কত এখানে লিখবেন 7250, আর এনটা হলো 106, এখানে লিখে দেবেন। জাস্ট মানটা আসলে যাচ্ছে 7250 ভাগ 106। আচ্ছা, এটা ভাগ করব, ভাগ 106, 68.696। তা আমরা 68.4 করতে পারি। এখানে উত্তর হয়েছে, আমি বলি আপনাদের বোঝার জন্য লিখছি আমি 68.396। আমি পয়েন্টের পরে দুইটি সংখ্যা রাখতে চাচ্ছি। তাহলে এইটা যদি বাদ দিই আমরা, তাহলে এখানে এক যোগ করতে হবে। তাহলে 39-এর সাথে যদি এক যোগ করি তাহলে 40 হয়ে যাচ্ছে। তাহলে এইটা বাদে আপনি এক চান্সে লিখবেন 68.4। আর শূন্য দেওয়া দরকার, 40 দেওয়ার দরকার নেই, শুধু 4 দিলেই এনাফ। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইটা আমরা, আচ্ছা মনে রাখবেন, গড় যে নিয়মেই করেন না কেন, সরাসরি করেন আর সংক্ষিপ্ত করেন, গড়ের উত্তরটা সেম আসবে। আমার কথা বুঝতে পেরেছেন? গড় যে নিয়মেই করেন না কেন, গড়ের উত্তরটা সেম আসবে। আচ্ছা আচ্ছা, এটা কি বুঝতে কারো কোশ্চেন আছে? একটু বলবেন তো, আপনাদের মধ্যে কারো কোশ্চেন আছে এর মধ্যে? যে জানার কিছু আছে এখানে? এখানে জানার কিছু আছে? তন্নি কিছু বলবেন? না স্যার। না তন্নি কিছু স্যার। বলবেন? ইভা, সানজিৎ, সঞ্জিত? না স্যার। ওকে, তাহলে এইটা আমরা সংক্ষিপ্ত স্যার আমার পদ্ধতি একটা করে। কথা ছিল। অবশ্যই বলেন ইভা। স্যার পয়েন্টের পরে দুইটা সংখ্যা রাখতে হয় না? হ্যাঁ, পয়েন্টের বা দুইটা রাখতে হয়। তো ওই যে একটা হ্যাঁ, আমি আমি বলি বলি, বলতে চাচ্ছি আমি লেট হচ্ছে। মি ফিনিশ, লেট মি ফিনিশ। এখানে যে 6 ছিল না, জি এখানে যে স্যার। 6, এখানে 6, এটা বাদ দেওয়া আছে না, এখানে এক যোগ হবে। তাহলে এখানে যদি এক প্লাস করি তাহলে কত হয়? 40 হয়। জি 40 স্যার। হয় তো নাকি? 40-এর পয়েন্ট বা শূন্য গ্রহণযোগ্য হয় না, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তো 4 আচ্ছা মানে, আচ্ছা, ঠিক 4 আছে মানে, স্যার। আচ্ছা 4 মানে 40। আচ্ছা, এইটা আমরা সরাসরি, এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতি করব। তাহলে আমরা অঙ্কটা গুনে নিই।
রো কাটলাম কয়টা এখানে? 1 2 3 4 5 6 8টা রো কাটবো। আর কলাম কাটবো কয়টা? 1 2 3 4 5 6 7 8। শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান ব্র্যাকেট এক্স, তারপরে গণসংখ্যা, গণসংখ্যা ব্র্যাকেটে এফ, তারপর লিখবেন ধাপ বিচ্যুতি, ডি ইকুয়াল এক্স মাইনাস এ বাই সি। এটাকে আমরা বাংলায় বলি কল্পিত গড়। মনে থাকবে কল্পিত গড়, আমরা কি বলি? কল্পিত গড়। এখানে এফ ডি, ডি ইকুয়াল এক্স মাইনাস এ বাই সি, ক্লাস ইন্টারভেল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমার একটা মেসেজ উঠছে। আমি এখন একটু ক্লাসে আছি, তো এই জন্য কথা বলতে পারছি না, তবে আগামীকাল পড়ানো বন্ধ থাকবে, হ্যাঁ? আচ্ছা, ক্লাস থেকে বেরিয়ে ক্লাস শেষ করে আমি তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, এখানে এইটা সম্পর্কে আমরা জানি, এটা সম্পর্কে আমরা জানি, এটা সম্পর্কে আমরা জানি, আর এই দুটোটা নতুন, তাই না? এটা এক্স মাইনাস, দেখেন ডি ইকুয়াল এক্স মাইনাস এ বাই সি, কিন্তু এটাকে বলে কল্পিত গড়। কল্পিত গড় মনে থাকবে, এটা কি বলে? কল্পিত গড়। আচ্ছা, শ্রেণীব্যাপ্তি কত ছিল? 40টি ছিল না মেবি, মানে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। আর গণসংখ্যা ছিল যেটা, আমরা একটু দেখে আসি। গণসংখ্যা ছিল 9 18 35, 9 18 35, তারপর ছিল 23 14 7, 23 14 7। আচ্ছা, এন তো আমরা যেহেতু আগে করেছি 106। আচ্ছা, মধ্যমাটা আমরা সেম একইভাবে করব, আগে যেটা সেভাবে শিখেছি। আচ্ছা, তারপরে আমরা একটু এক দুজনকে ধরি। প্রসেন শিকদার বলেন মধ্যমার প্রথম অ্যান্সারটা কত হবে? মধ্যমা, প্রসেন শিকদার। স্যার 45। 45, অর্থাৎ কিভাবে বের করলেন 45 আপনি? 40 আর 50 যোগ করে যোগ করে 2 দুই দিয়ে ভাগ দিয়ে ভাগ। করেন, 45। তারপরে আপনি সেম একইভাবে একই নিয়মটা অ্যাপ্লাই করে করতে পারেন, অথবা যা ব্যবধান সেটা যোগ করবেন। 55, 65, 75, 85, 95। আচ্ছা, এটা আমরা 19-এ কিন্তু অনেক করেছি, করেছি না? এখানে আমরা এখানে লিখতাম ইউআই, ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ বাই এইচ। আমরা এখানে সি দিব, আমার সি দি মানে ক্লাস ইন্টারভেল, মানে শ্রেণী ব্যবধান। আচ্ছা, অনেক স্যারে এটা যেভাবে শিখাইছে সেটা আমি বলছি আপনাদেরকে। আমরা 19-এ আমাদের স্যারে যেভাবে শিখাইছে, এখানে বলতো শূন্য ধরবো, এখানে -1 -2 -3, এখানে 1 +1 +2, এভাবে করতো না স্যারে? জি স্যার। আচ্ছা, এটা কল্পিত গড়, মানে তুমি যেখানে সেখানে ধরতে পারবা, এই ঘরটা যে কোনো জায়গায় ধরতে পারবা। তবে একটা টুইস্ট আছে, টুইস্টটা কি? সূত্র আমি কি লিখেছি এখানে? ডি ইকুয়াল এক্স মাইনাস এ বাই সি। এখন নিয়ম হলো যে যেখানে জিরো ধরতে, এই জিরোটা আপনি যেখানে ধরতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে ধরতে পারেন, তবে ওই সোজাসুজি মধ্যমান ঘরে ওইটা হবে এ। এখন অনেকে বলতে পারে, স্যার আমরা তো আবার মাঝখান ঠিক করতে পারি না, তা কোথা থেকে ধরবো? তাই এখানে সমস্যা হলো, এভাবে ধরলে সমস্যা কি হয়, উপরের গুলো মাইনাস আসে আর নিচের গুলো প্লাস আসে। আমার কথা বুঝতে পেরেছেন? অনেকে প্লাস মাইনাস গুলাই ফেলায়, অনেকে প্লাস মাইনাস গুলাই ফেলায়। তা আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা যেভাবে করবেন, এই জিরোটা, জিরোটা যেখানে সেখানে ধরা যাবে, আমরা ধরবো একদম উপরে। তা এই উপরে জিরো ধরবো, আর ওই সোজাসুজি মধ্যমানের ঘরে এ দিও, মন থাকবে?
তো এখানে জিরো ধরলে এখানে কারণটা কি, যে অনেকে বলতে পারে স্যার এখানে জিরো ধরলাম কারণটা কি, আমরা তো মাঝখানে ধরতে বললাম, মাঝখানে ধরলে কি সমস্যা হতো, বা শেষে ধরলে কি সমস্যা হতো, ওপরে ধরলে কি সমস্যা হবে? বিষয়টা হলো আপনি এই জিরোটা মানে কল্পিত গড়টা যেখানে সেখানে ধরতে পারেন। তবে আমি ওপরে ধরার সাজেস্টটা করেছি এই জন্য যে ওপরে ধরলে নিচের গুলো সব প্লাস আসবে, আর যদি এই জিরোটা মাঝখানে ধরি তো ওপরে গুলো মাইনাস হয়ে যাবে আর নিচের গুলো প্লাস আসবে। এই জন্য আমি সাজেস্ট করছি যে ওপরে গুলো সবাই প্লাস ধরবেন, এই জিরো ধরবেন, ওপরে একদম ওপরতে ধরবেন। তবে এই মানটা চোখ বুঝে এইভাবে দেবেন, 1 2 3 4 5, যেন আবার এইভাবে দিয়ে ফেলেন না। তো এইটা হয়েছে, এটা হবে, এটা শিওরই হবে। তারপর আমি একটু একটা প্রুফ দেখাচ্ছি আপনাদের। ধরো এই ঘরের মানটা 3 হলো কিভাবে, যে আমি তো স্যার পরপর দিয়ে দিল 0 1 2 3 4 5, তাহলে এই ঘরের মানটা 3 হলো কিভাবে এটা প্রুফ করে দেব, প্রুফ করে দেব কি? জি কথা স্যার বলেন। দেন। আচ্ছা আচ্ছা, ওকে। ধরো আমরা মান বের করছি এই ঘরে, আমি একটু মার্ক করে দিচ্ছি, এই ঘরের মানটা বের করবো যে 3 আমার হচ্ছে কিনা, হয় কিনা। আচ্ছা এক্স মানে এই এক্স এর ঘরে এখানে কি আছে ফারজানা, এক্স এর ঘরে কি এখানে আছে? জি স্যার আছে। তাহলে এইটা হলো সব এক্স এর ঘর, এটা কি সব এক্স এর মান, তাই তো? এখানে জি কি স্যার। সব এক্স এর মান। আর এর এর মান। মানটা নির্দিষ্ট জিরো, এই যে এর মানটা যে কোনো একটা ঘরে ধরবেন, তবে যে ঘরে জিরো ধরবেন সেই সরাসরি মধ্যমানের ঘরে এ, সেই সরাসরি মধ্যমানের ঘরে এ, বুঝতে এ। পেরেছেন? যদি জিরো এখানে ধরি তাহলে এই সরাসরি এটা হলো এর মান, যদি জিরো এখানে ধরি তাহলে এই সরাসরি এটা হলো এর মান। যেহেতু আমি জিরো উপরে ধরেছি তাহলে এর মানটা আমি কিন্তু মার্কিং করেছি, দেখেছেন? জি স্যার। এক্স মানে এই সব, আর এ মানে শুধু 45। এ মানে এখানে কি শুধু 45, মানে যেখানে জিরো 45। ধরবেন সেটাই মধ্যমানে করি। তাহলে এক্স, এই ঘরের মান বের করছি তাই না, এই ঘরে এক্স এর মান কত, এই ঘরে এক্স এর মান কত? 75। 75। আর আমাদের এ কত? 45। 45। আচ্ছা, ব্যবধান কত? 10। জি স্যার। আচ্ছা, এই 75 থেকে 45 বাদ দিলে কত থাকে? 30। 30/10। ঠিক অ্যান্সার হচ্ছে, হয়েছে অ্যান্সার। সুতরাং যদি ব্যবধানটা নির্দিষ্ট থাকে, যদি ব্যবধানটা নির্দিষ্ট থাকে তাহলে পরপর দিয়ে দেবেন, আর নির্দিষ্ট না থাকলে এই নিয়মটা তো আমি অ্যাপ্লাই করতেই মানা করেছি, তাই না? জি স্যার। মনে রাখবেন এই যে ব্যবধান যদি নির্দিষ্ট না থাকে তো এই নিয়মটা কখনো অ্যাপ্লাই করবেন না, ওই আগের নিয়মটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? আচ্ছা, এইবার পরের ঘরের মানটা বের করি আমরা। এফ ডি বের করবো, এফ আর ডি গুণ করবো, শূন্যর সাথে যা গুণ করা হবে শূন্য, সরি, শূন্যর সাথে যা গুণ করা হবে শূন্য, 18 কে 18, 35 গুণ 70, 3 23, 3 3 9 আর 3 2 6। আচ্ছা, 4 4 16, 6, 6 থেকে 1, 4 4 5 56। আচ্ছা, 5 7 35। সামেশন এফ ডি এটা যোগ করতে হবে, সামেশন এফ এটা যোগ করতে হবে। এটা যোগ করবেন, কেউ কেউ একজন করবেন, তারপর আমি করছি। 18 যোগ 70 যোগ 69 যোগ 248। যোগ 35, 248। 200, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, 248। আচ্ছা, এই মানটা আমরা এবার সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা আমরা জানি, আমরা জানি, লিখবেন, আমার জায়গা নেই বলে একটু এ করে লিখছে, গড় এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফ ডি বাই এন গুণ সি। এই পাশে এখানে দিয়ে মানগুলো সব লিখবেন, এর মান কি, এফ ডি এর মান কি, এন এর মান কি, সি এর মান কি, এগুলো লিখবেন। হ্যাঁ, যেহেতু এখানে এর মান কত, এর মান কত হয়েছে আমাদের এখানে? 45। 45। এই যে এখানে, এই যে এইটা এখানে লেখা আছে 45। আচ্ছা, এফডির মান কত হয়েছে আমাদের? 248। 248। এন এর মান 106, আর সি এর ব্যবধান হলো 10। এর সাথে একটা যোগ গুণ করে দিবেন ডিরেক্টলি, 45 এর সাথে একটা গুণ করলে 2480 বাই 106। 45 যোগ ভাগ করি 2480, 2480 ভাগ 106।
23.39 মানে 40, 23.4, যোগ 20 সাথে যোগ 45, 68.4 পয়েন্ট চার। আচ্ছা, উত্তর কি মিলেছে? সেম দেখেন তো, 68.4, 68.4 মিলেছে। জি স্যার। একদম সেম হবে, কোনো রকম উলটপালট হবে না। যদি উলটপালট হয় তাহলে মনে করবেন আপনার অঙ্ক ভুল হয়েছে কোনো জায়গায়। সবাই কি ক্লিয়ার হয়েছেন? একটু কথা বলবেন। স্যার আমার একটু এক জায়গায় জি বুঝতে হবে। স্যার। আচ্ছা আচ্ছা, নেপাল চন্দ্র স্যার বলেন কোন জায়গায় করছেন আছে আপনার? কি সমান আমরা যে শূন্য এক দুই তিন নামাইলাম হুম। এটা একটু বুঝাই দেন। আচ্ছা, বিষয়টা হলো, এটা হলো কল্পিত গড়। আপনি জিরোটা যেখানে সেখানে ধরতে পারেন, তবে জিরো, আপনি আনমিউটই থাকেন, আমার সাথে কথা বলেন, তাহলে সবাই বুঝতে পারবে। জিরোটা যদি এখানে ধরতাম তাহলে উপরে গুলো -1 -2 এভাবে আসতো, আর নিচের গুলো +1 +2 এভাবে আসতো। কিন্তু আমি সাজেস্ট করেছি যে আপনার জিরোটা উপরেই ধরবেন, আর জিরো যে ঘরে দেবেন সেই ঘরে মধ্যমানের ঘরে এটা ইউজ করবেন। মানে এটা কল্পিত, আমি ধরে নিয়েছি এটা। আমি ধরে নিয়ে মাঝখানে ধরতে পারেন, কিন্তু উপরে ধরলে কি বাকি নিচের গুলো সব প্লাস আসবে। আর এটা নির্দিষ্ট যেহেতু ব্যবধান, এটা কোনো সময় চেঞ্জ হবে না, 0 1 2 3 এরকম পরপরই হবে। যদি ব্যবধানটা নির্দিষ্ট থাকে তাহলে এটা ওইভাবেই হবে, মনে থাকবে। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? একটু কথা বলেন। কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? কেউ কিছু জানতে না চান? স্যার। প্রশ্ন থাকলে শোনেন, প্রশ্ন থাকলে করবেন। এখানে তো শিখতে এসেছেন তাই না? প্রশ্ন থাকলে করবেন। এবার এবার বলেন। স্যার স্যার আমার আপনার একটা কথা ফুটিয়ে দিতে ছিল। পারবেন? একজন করে একজন করে এবার বলেন। স্যার অন্যরা ওই যে হ্যান্ড এটা রাইজিং, আমরা যে আমি বলি, মার্ক, অন্যরা হ্যান্ড রাইজিং করে রাখেন যদি কথা থাকে। আচ্ছা, এবার বলেন। ওই যে 45টা এ দিয়ে মার্ক করলাম, ওই এটা কি লিখতেই হবে স্যার? হ্যাঁ, ওটা লিখতেই হবে, না লিখলে তো আপনি আইডেন্টি করতে পারবেন না। ওটা লিখবেন, ব্র্যাকেট দিয়ে লিখে ওকে রাখবেন। স্যার, এটাই জানার ছিল। ঠিক আছে। আচ্ছা, আর কেউ কি কিছু জানতে চান? 75 থেকে যে 45 মাইনাস হ্যাঁ, করছি। অবশ্যই স্ক্রিনশট দিবেন, অবশ্যই অবশ্যই। তাহলে এটা কি সংক্ষিপ্ত পদ্ধতি? এটা কি সংক্ষিপ্ত পদ্ধতি? স্ক্রিনশট দেন প্লিজ। দিছেন? কথা জি বলবেন স্যার একটু। দিয়েছি। জি স্যার। ওকে। আচ্ছা, এর আগেরটাও দেন। দিছেন? জি স্যার। আচ্ছা, জি এটা স্যার। দেন, এটাও দেন। স্যার আমার হয়নি। আচ্ছা, আপনি একটু পরে দেন, এটা দেন। দিছেন? জি জি স্যার। স্যার। ওকে। 3 নম্বর পেজটা বাকি ছিল কার, সেটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন থাকতে পারে, আমি একটা আপনাদেরকে কথা বলে রাখি, সবসময় সরাসরি এটা করার চেষ্টা করবেন বেশি। যদি এখানে যেহেতু এখানে সমস্যা কি, যে যেহেতু গুণ করতে হয় এই জন্য মানটা অনেক বড় বড় হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা হিসেব করব ক্যালকুলেটর, সুতরাং আমি সাজেস্ট করি সবসময় আপনার সরাসরি এটা করার চেষ্টা করবেন, মনে থাকবে। আর যখন দেখবেন না অতিরিক্ত মানটা বড়, এই যে গণসংখ্যার মানটা অনেক বড়, এখানে মানগুলো অনেক বড় বড়, সেই ক্ষেত্রে আপনি সরাসরি ওই সংক্ষিপ্তটি অ্যাপ্লাই করতে পারেন। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি জি স্যার। স্যার। আ- আচ্ছা, ইভা কেমন বুঝলেন? ইভা বুঝছি স্যার। ক্লিয়ার তো? ভালো ধারণাটা কি বুঝছি। ক্লিয়ার পাইছেন? ক্লিয়ার ক্লিয়ার পাইছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, আগামী ক্লাসে এই চ্যাপ্টারটা আপনারা নিজেরাই করতে পারবেন, আগামী ক্লাস শেষ করার পরে, মনে থাকবে। আগামী ক্লাসে যেহেতু আমরা মধ্যমা শিখবো এবং প্রচুরক শিখবো একসাথে, মধ্যমা শিখবো এবং প্রচুরক শিখবো একসাথে, ঠিক আছে? আগামী ক্লাসে, আজকের ক্লাসে যেহেতু দুটো নিয়ম নিয়ম আমি দেখাচ্ছি এখানে, সুতরাং এই জন্য আমরা ওই যে মধ্যমা প্রচুরকে গেলাম না, ওখানে অনেকগুলো কাজ থাকবে, কথা থাকবে, যেটা শেষ করতে পারবো না, এই জন্য ওটা আলোচনা করলাম না আজকে, ঠিক আছে? আচ্ছা, জি আজকে স্যার। কিছু হোমওয়ার্ক দিব শুধু গড় করার জন্য। তা গড়টার নিয়ম, দুইটা নিয়মে করবেন, সরাসরি করবেন, সংক্ষিপ্ত করবেন, প্রশ্নে যাই থাক গড় করবেন, সরাসরি সংক্ষিপ্ত দুটো মাথায় লিখে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু এটা কেটে গেলে আবার একটু জয়েন করবেন, হ্যাঁ? আপনাদের ওই যে হোমওয়ার্কটা জমা দিচ্ছেন সেই বিষয়ে আমি কার কি ভুল আছে সেটা নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? মানে ওটাও আমার দেখার দরকার আছে, কারণ হোমওয়ার্কটা অনেকে উলট উলট পালট করছে।
আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক কে কে জমা দিচ্ছেন একটু হ্যান্ড রেজিং করেন তো, হোমওয়ার্ক কে কে জমা দিচ্ছেন? কেউ বেরোবেন না, ক্লাস থেকে কেউ বেরোবেন না এখন। তুলি জমা দিচ্ছে, উজ্জ্বল কুমার জমা দিচ্ছে, তন্নি জমা দিচ্ছে, রেজন জমা দিচ্ছে, তোয়া জমা দিচ্ছে। ইভা হোমওয়ার্ক দেননি? ইভা না হোমওয়ার্ক স্যার, দেন? আমার হোমওয়ার্কটা জমা দেওয়া হয় নাই। আচ্ছা আমি বলি আপনাদের কি, হোমওয়ার্ক যদি আপনি বাসায় প্র্যাকটিস না করেন, আপনার কোথায় সমস্যা হচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি এই স্যার। কোর্স করে কোনো লাভ হবে না যদি বাসায় প্র্যাকটিস না করেন। ফারজানা, ফারজানা ইয়াসমিন হোমওয়ার্ক জমা দেননি? স্যার দিয়েছি। আচ্ছা হ্যান্ড করতে পারছেন না? না স্যার। আচ্ছা মোর অপশনে গিয়ে রিয়াকশন অপশনে দেখেন রাইজ হ্যান্ড লেখা আছে। নেপাল চন্দ্র তো অসুস্থ। আচ্ছা প্রশান্ত শিকদার কি অবস্থা আপনার, হোমওয়ার্ক জমা দেননি কেন? প্রশান্ত শিকদার, রিতা। না স্যার দেওয়া হয়নি। না নেক্সট ক্লাস থেকে এক্সকিউজ শুনবো না, কিন্তু কোনো এক্সকিউজ থাকবে না, হোমওয়ার্ক করবেন। সঞ্জিত, দেইনি স্যার, দিব। কোনো আমি বারবার বলছি এক্সকিউজ রাখবেন না। ক্লাসে পরবর্তী ক্লাসে যাওয়ার আগে হোমওয়ার্কগুলো জমা দিয়ে দেবেন। আর হোমওয়ার্ক না করলে এটা তো আপনাদের স্বার্থে,